আমি আসলে একটা ছোট্ট সময়ের জন্য আসছিলাম বাংলাদেশে। তো আজকে সেটার শেষ দিন। তো স্বাভাবিকগতভাবেই আ যেই ধরনের স্পিড থাকা দরকার ছিল, ওই স্পিডটা এখন হচ্ছে একদম শেষের দিকে আরকি। আমি স্পিডটা অনেক চেষ্টা করতেছি স্পিডের সহিত আজকে কথা বলবো। কিন্তু ওই যেই লেভেলের দরকার আ হয়তোবা একটু কম থাকবে। তো ওইজন্য শুরুতেই সবার কাছে আ ক্ষমা সুন্দর বা ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আরেকটা বিষয় আসলে এত সুন্দর ইতিহাস, আ সভ্যতা বা এত লম্বা ইতিহাসের আলোচনার পরে বা যে ডিসকোর্স বয়ানের আলোচনার পরে নতুন করে আমার মনে হয় এই যে কাঠকোট্টা বা কাঠখোট্টা যে টপিক মানে জিওপলিটিক্স এই বিষয়গুলো নিয়ে আলোচনা আমি জানি না কতটুকু আমি আসল জায়গায় ধরে রাখতে পারবো। তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করব এটা বের করতে যে আমাদের বা আমরা যখন জিওপলিটিক্সের কথা বলি বা ভূ রাজনীতির কথা বলি, আমরা আসলে কি বুঝাচ্ছি? কেন এটা এত গুরুত্বপূর্ণ? কোন জায়গা থেকে আসলে আমাদের দেখতে হবে যে বাংলাদেশেরও একটা জিওপলিটিক্স আছে। বাংলাদেশেরও একটা জিও স্ট্র্যাটেজি আছে। বাংলাদেশেরও একটা গুরুত্ব আছে। খুব মজার একটা জিনিস মনে পড়লো। আজ থেকে খুব সম্ভবত ১ থেকে ১.৫ দশকের আগে আমি যদি খুব মনে রাখি এটা, আ ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা হলে মারামারি হয়েছিল। তো ওই মারামারি হওয়ার পরে আচ্ছা। হ্যাঁ, ধন্যবাদ। মারামারি হওয়ার পরে বিভিন্ন পত্রিকায় এটা নিয়ে একটা নিউজ হইছে যে হচ্ছে এরকম একটা মারামারি হইছে। ঢাকা ইউনিভার্সিটি এই জায়গাগুলোতে হইছে। তো কিছু লোক, আমি পত্রিকাটার নাম না বলতেছি, কিছু লোক ওই পত্রিকায় গেল। এরপরে ওই পত্রিকার উপরে একটা মানে বলল যে হচ্ছে মানে তার আগে পত্রিকা অলমোস্ট একটা ভাঙচুরের মতো অবস্থা আরকি। যে না, মারামারি তো করছে কারা? নামটা কেন নাই ওটার মধ্যে? নিউজের মধ্যে নামটা তো আসার প্রয়োজন আছে। কারণ মারামারি আমরা করছি। সো এই নামটা যেন অবশ্যই মেনশন করা থাকে যে এই ব্যক্তি ABCD এরাই মারামারি করছে। তো এটা কেন প্রয়োজন? কারণ এটা পোস্ট পদবীর সাথে জড়িত। যে হচ্ছে এখানে যদি নামটা ঠিকমতো আসে তাহলে পরবর্তীতে পোস্টও সুন্দরভাবে আসবে। এখন আমরা যদি জিওপলিটিক্সের জায়গা থেকে দেখি, জিওপলিটিক্স আসলে ২ ভাবে হতে পারে। একটা হচ্ছে যে ন্যাচারালি মানে প্রাকৃতিকগতভাবেই আমাদের পজিশনটা, আমাদের জায়গাটা এমন একটা জায়গায় আছে, সেই কারণে আমাদের একটা গুরুত্ব তৈরি হবে বা এই গুরুত্বের কারণে হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী বা আমাদের এই অঞ্চলের অন্যান্য যে দেশগুলো আছে বা এই পুরো পৃথিবীতে যে সকল গ্রেট পাওয়ার আছে, যারা হচ্ছে ইমার্জিং উদীয়মান হতে পারে, যারা হচ্ছে এক্সিস্ট হতে পারে, যারা হচ্ছে রিজিওনাল পাওয়ার হতে পারে, যারা হচ্ছে মিডল পাওয়ার হতে পারে, এদের একটা গুরুত্ব মানে এরা এরা নিজেরাও গুরুত্ব বহন করে। আবার ওই যে স্পেসিফিক যে দেশটা, যেমন আমরা এখন বাংলাদেশ নিয়ে কথা বলবো, তারও একটা গুরুত্ব তৈরি হয়। তো আমরা মূলত এই জায়গাগুলোতেই দেখবো যে হচ্ছে এই যে প্রাকৃতিকগতভাবে আমাদের পজিশনটা আসলে কোথায়, আমরা কি আসলে প্রাকৃতিকগতভাবে জিওপলিটিক্যালি খুব ইম্পর্টেন্স বিলং করি বা ধারণ করি, নাকি হচ্ছে ওই যে গল্পের মতো যে হচ্ছে যে জোর করে আছে না আমরা গুরুত্বপূর্ণ, এই নিয়ে জোর করে হচ্ছে নিউজের মতো করে নিয়ে আসবো যেন আমাদের গুরুত্ব সবাই বুঝে যে দেখো এই আমরা কিন্তু গুরুত্বপূর্ণ, আমাদের কিন্তু অসংখ্য মানে সেই লেভেলে একটা গুরুত্ব আছে। কারণ আমাদের এমন একটা কৌশলগত জায়গায় আমাদের অবস্থান, এমন একটা এমন অনেকগুলো দেশের পাশে আমাদের অবস্থান, এমন অঞ্চলের পাশে আমাদের অবস্থান, এই কারণে আমাদের একটা গুরুত্ব আছে। দুইটা জায়গা থেকে আমরা একটু দেখতে চেষ্টা করব। প্রাথমিকভাবে যদি আমরা দেখি বাংলাদেশের এই যে বর্তমান যে অবস্থান, আমি ইতিহাস নিয়ে খুব বেশি একটা বলবো না, যেহেতু ইতিহাস নিয়ে মোটামুটি ভালোই আলোচনা হয়েছে। জাস্ট আমরা এই যে সময়টা আমরা এখন আছি ২০২৪, একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে জিও পলিটিক্স, তারপর হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স, এই জাতীয় জিনিসগুলো সবসময় হচ্ছে পরিবর্তনশীল। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, আমরা দেখাচ্ছি যে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া, চায়না বাংলাদেশ, চায়না ইন্ডিয়া, তারপর ইন্ডিয়া USA, অথবা হচ্ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া। এগুলো কখনো হচ্ছে স্থায়ী থাকে না, এগুলো একটা প্রসেস। এই প্রসেসে হচ্ছে সবসময় একটা পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল? কারণ এটার আলটিমেট টার্গেট থাকে হচ্ছে স্বার্থ। আমার যেখান থেকে স্বার্থ থাকবে তার আলোকেই আমার জিওপলিটিক্স নির্ধারণ হবে। আমার জিওপলিটিক্সটা কিসের উপর ডিপেন্ড করবে? আমার ন্যাশনাল ইন্টারেস্ট আমি কতটুকু গেইন করতেছি, সেটা যেই দেশ থেকে হোক না কেন। কারণ একটা দেশে মা বাবা থাকে না, একটা দেশ হতেই হয় হচ্ছে যে আমরা একদম খুব খারাপভাবে না বলি এই শব্দটা, কিন্তু ওইরকমই হতে হয় যে আপনার টার্গেটেই থাকবে হচ্ছে আপনার যেখানে স্বার্থ আছে আপনি সেখানেই যাবেন। আপনি যার সাথে বসতে পারবেন, যেখান থেকে আপনি ১ টাকাও যদি লাভ করতে পারেন, সেটাই হচ্ছে আপনার আসল উদ্দেশ্য।
যেটাকে আমরা অনেক থিওরির জায়গা থেকে বিভিন্ন ব্যাখ্যা করি, ওই জায়গায় আমি যাবো না। তবে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট। এইটা যে দেশ যত বেশি ভালোভাবে বুঝতে পারবে, এটা যে দেশ যত বেশি ভালোভাবে মেজার করতে পারবে, এটা যে দেশ যত বেশি ভালোভাবে ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারবে তারাই তত বেশি গেইন করতে পারবে। এখানে ছোট বড় কোনো দেশের কোনো মানে ইম্পর্টেন্ট যে কে কত ছোট কে কত বড় এটা বেশি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো আমি কোন জায়গা থেকে আমার জিও পলিটিক্সটা দেখব। আমাদের দেশের জিও পলিটিক্সটা দেখার আগে আমাদের যেটা দেখতে হবে, এই অঞ্চলের যে উদীয়মান শক্তিগুলো আছে অথবা যারা অনেক আগ থেকেই শক্তিশালী তাদের অবস্থানটা আমাদের দেখতে হবে। যেমন আমরা যদি এক্সিস্ট যে পাওয়ারগুলোর কথা বলি, এক্সিস্ট পাওয়ার বলতে হলে আমাদের অবশ্যই ইউএসএ থেকে শুরু করতে হবে, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। যেহেতু আমরা এমন এক দুনিয়ায় আছি বা এমন এক ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে আছি, এই দুনিয়া ব্যবস্থাতে বিশেষ করে 1990s পর থেকে স্বাভাবিকগতভাবে আমেরিকার একটা সুপার পাওয়ার এখনো এক্সিস্ট আছে। অনেকগুলো জায়গায় হয়তো চ্যালেঞ্জিং তারা ফেস করতেছে, কিন্তু নর্মালি এখনো আছে। সো এটাকে আমরা ধরেই নিচ্ছি। আমরা ওই যে আমি প্রায় আমার বক্তব্যে এই জিনিসটা স্পেসিফিক করে রাখি যে আমার মেথডের জায়গাটা কোথায়, যে আমি কোন জায়গা থেকে বলবো। আপনারা হয়তো কারো একটা আর্গুমেন্ট থাকতে পারে, না আমি তো ওই যে 1945 সালে যে এই বিষয়গুলো হয়েছে বা 2023-এর একটা ছোট্ট সময়ের জন্য যে এই বিষয়টা হয়েছে আপনি তো ওটা বলেন নাই। না, আমার আসলে ওই জায়গাটাতে বলার টার্গেট না। আমি যদি ধরেই নিই, আমি অলরেডি ধরেই নিছি যে আমেরিকা একটা সুপার পাওয়ার। সো আমেরিকা সুপার পাওয়ার, এই সুপার পাওয়ারের বর্তমান অবস্থাটা কি, আর সেই জায়গায় আমরা আমাদের দেশটাকে কোথায় দেখি। বাস্তবতা হলো আমেরিকার যদি গত এক দশকের পলিসিগুলো আমরা দেখি, বিশেষ করে আমাদের বাংলাদেশ হতে পারে, সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা হতে পারে, পাকিস্তান হতে পারে, নেপাল হতে পারে, অথবা মালদ্বীপ হতে পারে, এমনকি ইন্ডিয়াও যদি হতে পারে, এই সবগুলো। আর বিশেষ করে এই যে আমরা একটা কি বলে এটার নাম, ইন্দো প্যাসিফিক যে এরিয়াতে আছি, এই যে এখান থেকে আমাদের যে ইন্ডিয়ান ওশেনের কথা বলি আমরা, এরপর আমরা এখান দিয়ে হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছি হচ্ছে আফ্রিকা মহাদেশে, তারপর এখান দিয়ে ছোট্ট একটা সরু রাস্তা দিয়ে চলে যাচ্ছি ইরান হয়ে, হরমুজ স্ট্রেট হয়ে কোথায় যাচ্ছে, মিডল ইস্টের বা হচ্ছে ওয়েস্ট এশিয়ার দেশগুলোতে, তারপর এখান দিয়ে আরো সুন্দর একটা সম্পর্ক থাকলে কিন্তু পুরো ইউরোপ। অর্থাৎ এই অঞ্চলটা গত এক দশকের কিন্তু গুরুত্ব মানে অটোমেটিক্যালি কিন্তু বাড়তেছে। এখন এই গুরুত্ব কেন বাড়তেছে? এটা কি আমেরিকার কারণে বাড়তেছে, যে আমেরিকা নতুন পলিসি করছে, আমেরিকা নতুন ভাবে দেখতেছে এখানে কি হচ্ছে, এই কারণে এই অঞ্চলের গুরুত্ব অনেক বেড়ে গেছে? না, বিষয়গুলো এরকম না। বিষয়টা হচ্ছে এই অঞ্চলের হুট করে একটা উদীয়মান শক্তি তৈরি হয়েছে। সেই উদীয়মান শক্তিটাও কিন্তু অলমোস্ট এখন বলা যেতে পারে প্রায় এক দশক তাদের ওভার। অর্থাৎ আমরা যেটা বলি যে 2013 পর থেকে চায়নার যতগুলা পলিসি ছিল সেটাই তৈরি করে দিয়েছে আমেরিকার এখানে পলিসিগুলো কেমন হতে পারে, যে চায়না এখানে কি করতেছে। চায়না এখানে আমরা বলতে পারি যে সিম্পলি, আমি যদি আমার বক্তব্য খুব বেশি একটা লম্বা করবো না, সেই জায়গা থেকে যদি বলি যে হ্যাঁ চায়না করতেছে, সে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ করতেছে, সে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর করতেছে, সে চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর করতেছে সিম্যাক, সে হচ্ছে শ্রীলঙ্কার বিভিন্ন বন্দরে তার হিউজ ইনভেস্টমেন্ট করতেছে, সে হচ্ছে নেপালের সাথে হচ্ছে ইন্টারনাল ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রিটি করতেছে, মিলিটারি ট্রিটি থেকে শুরু করে ডিফেন্স ট্রিটি, অনেক ধরনের ট্রিটিগুলো করতেছে। সে যাচ্ছে জিবুতিতে গিয়ে মিলিটারি বেস বানায় ফেলতেছে, সে যাচ্ছে মোজাম্বিকে গিয়ে হচ্ছে তার সে শুধুমাত্র একটা ট্রেড অ্যান্ড ইনভেস্টের মধ্যে সে কনফাইন্ড থাকতেছে না, তার এই জায়গাটাকে সে কিন্তু ব্রড করতেছে ডে বাই ডে। সেই সময়টা কখন? 2013 থেকে। আর এই 2013 পর থেকে কিন্তু আমাদের দেখতে হবে যে আমেরিকা আসলে পলিসিগুলো কোথায় থেকে দেখতেছে। আমরা চায়নার ব্যাপারটা কিন্তু আসবো, কিন্তু আমেরিকার জিনিসটা হচ্ছে এখান থেকে কিন্তু নিরূপণ করা প্রয়োজন, যে এই অঞ্চলে যখনই চায়নার উত্থানটা তৈরি হয়েছে তখনই কিন্তু আমেরিকা বুঝতে পারছে তাদের যে অতীতের যত পলিসিগুলো ছিল সেটা এখানে হয়তো বা আগের মতো কাজ করতেছে না। এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন সুপার পাওয়ার দেশগুলোর কথা বলি তারা কিন্তু আপনার সবচেয়ে গুরুত্ব যে জায়গাটাতে দেয় সেটা হলো সিকিউরিটি, মানে তার নিরাপত্তাটা তার জন্য গুরুত্বপূর্ণ। এখন নিরাপত্তার মানিটা কি? নিরাপত্তার মানি হচ্ছে সে যদি বিজনেস করে তাহলে বিজনেস সিকিউরিটিটা তার জন্য ইম্পর্টেন্ট, সে যদি ট্রেড করে ইম্পোর্ট এক্সপোর্ট তাহলে ওটা সিকিউরিটিটা তার জন্য ইম্পর্টেন্ট, সে যদি হচ্ছে না এখানে মিলিটারি একটা কোঅপারেশন করলো, মিলিটারি কোলাবোরেশন করলো, তারপর হচ্ছে যেই কোনো ধরনের চুক্তি হতে পারে, এখানে তার চুক্তিটা শুধু চুক্তি নেই, এটা হচ্ছে সিকিউরিটিটা তার জন্য ইম্পর্টেন্ট, ডিফেন্স সিকিউরিটি তার জন্য ইম্পর্টেন্ট, কারণ সে এক্সিস্ট পাওয়ার, সুপার পাওয়ার। এই জন্য তার কাছে আপনার মনে করেন যেমন চায়নার আমরা কথা বলতে পারি, চায়না আসবে আপনাকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে দিবে, কারণ চায়না হচ্ছে এখন আপনার তৈরি করতেছে, সেইখানে ফেল করতে পারে,
তার কাছে এটা একটা টেস্ট কেস হতে পারে। সে যেমন পাকিস্তানে গেছে $65 বিলিয়ন হচ্ছে সে ইনভেস্ট করবে, এটার একটা অ্যাগ্রিমেন্ট করলো 2017 সালে, এখন পর্যন্ত সে ইনভেস্ট করতে আছে। কিন্তু আমরা জানি মানে এই যে $62 বিলিয়ন এটা কতটুকু কাজ করতেছে না না কাজ করতেছে, বা এটা আদৌ কাজ করবে কিনা, মানে গোয়াদার যে পোর্টটা তারা করবে, গোয়াদার পোর্টের আলোকে তাদের যে টার্গেট আছে সেই আলোকে তারা কি ইন্ডিয়ান ওশেন সহ শুরু করে এই পুরো অঞ্চল থেকে অতটুকু লাভবান হবে কিনা, এগুলো বড় রকমের একটা ডিসকাশন যে আসলে চায়নার পলিসি কতটুকু সাকসেস হবে। কিন্তু আমেরিকার বিষয়টা এরকম না। আমেরিকার বিষয়টা হলো সে আগেই দেখবে যে আমার নিরাপত্তাটা আগে ঠিক আছে কিনা। যেমন আপনাদের ছোট একটা কাহিনী বলি, আপনারা হয়তো বা অনেকেই এটা খেয়াল করেছেন বিভিন্ন নিউজগুলোতে। ইমরান খান যখন হচ্ছে ক্ষমতা থেকে চলে যাবে বা চলে যাওয়ার পরেও তার একটা আর্গুমেন্ট ছিল আর কি, সে বলতেছিল আমি তো আমেরিকাকে প্রচুর অফার দিয়েছিলাম যে আমাদের দেশে তুমি ইনভেস্টমেন্ট করো, আমরা ডিজিটাল একটা কোঅপারেশন করি, এআই সেক্টরে কাজ করি, তারপর হচ্ছে দেশের একটু উন্নয়নে আমার সাথে কাজ করো। তখন আমেরিকা তাকে বললো না আমাদের মানে এগুলোতে কোনো ইন্টারেস্ট নাই, আমাদের ইন্টারেস্ট হচ্ছে যে নর্থ ওয়াজিরিস্তান, খাইবার পাখতুন, তারপর ওই অঞ্চলে আমাদের ইন্টারেস্টের কারণ ওখানে আমাদের থ্রেট ফিল করতেছি আমরা, ওখানেই আমাদের জন্য হচ্ছে সবচেয়ে গুড। এখন এখানে কে রাইট কে রং সেটা আমাদের আর্গুমেন্টের জায়গা না, এখানে জায়গাটা হলো এটা দেখা যে একটা গ্রেট পাওয়ার বা এক্সিস্ট পাওয়ার যখন পলিসি নির্ধারণ করে সে আসলে কোন জায়গা থেকে নির্ধারণ করে, তার কাছে আমার কে গুরুত্ব বা আমি কোনটা আমার দেশের জন্য খুব ভালো হবে এটা তার কাছে গুরুত্বপূর্ণ না। তার কাছে তার বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ যে এই দেশে আসার পরে আমি কি কি গেইন করতে পারি, আমি আমার জাতীয় স্বার্থের জন্য কোন কোন জায়গাটাকে হচ্ছে কাজে লাগায়া আমার দেশের আরও বেশি টাকা আরও বেশি হচ্ছে সিকিউরিটি ইনশিওর করতে পারি। এখন আমরা যদি দেখি এই যে একটু আগে যেটা বললাম যে আমেরিকা যখন বুঝতে পারলো এই অঞ্চলটাতে তার হচ্ছে নতুন একটা পলিসি লাগবে, কারণ এই অঞ্চলটাতে আস্তে আস্তে অনেকগুলো উদীয়মান শক্তি উত্থান হচ্ছে। সেটা শুধুমাত্র চায়নার বিষয় না, এটা অস্ট্রেলিয়ার বিষয় হতে পারে, এটা জাপানের বিষয় হতে পারে, এটা ইন্ডিয়ার বিষয় হতে পারে, এটা এমনকি পাকিস্তানের বিষয় হতে পারে, এমনকি আফগানিস্তানে যে আমেরিকার যে মানে যে সিচুয়েশন তাদের ফেস করছে তারা, এটাও হতে পারে। তো অর্থাৎ এই পুরো রিজিয়নটাতে আমরা ভিন্ন ভিন্ন পলিসিগুলো কেন দেখতেছি, কারণ আমেরিকা এটা বুঝে ফেলছে যে এখানে যদি তাদের অন্য রকমের অর্থাৎ অন্য একটা গ্রুপ তৈরি করতে না পারে তারা, তাহলে তাদের অতীতে যত পলিসি আছে সেটা কিন্তু তারা ফেল করবে। এখন এবার আমরা আসি যে 2021টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ এই 2021টা হলো যে আমেরিকা একদম ওপেনলি তারা একটা অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা দিয়ে আসলো যে আমাদের এই যে একটা কৌশল, এই কৌশল কিন্তু গোপন কোনো কৌশল না। আমরা অনেক সময় প্রায় সময় আমরা যখন কোনো আলোচনা করি, কোনো জায়গায় কথা বলি বা আমাদের সার্কেলে যে কোনো সার্কেলের মধ্যে আমরা বলি হ্যাঁ সব ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র সেই, আসলে মোস্ট অফ দ্য টাইম যে আপনার গ্রেট পাওয়ারগুলো তাদের পলিসিগুলো ওপেনে থাকে, হয়তো আমি পড়ি না আপনি পড়েন না সেটা ভিন্ন আলাপ, কিন্তু তারা ওপেনলি বলে যে আমি এখানে গিয়ে এই কাজগুলোই করব, এই কৌশলটাকে অ্যাপ্লাই করে যে হ্যাঁ আমার ইনভায়রনমেন্ট, হ্যাঁ আমি পরিবেশের মাধ্যমে আমি হচ্ছে এই জায়গাটাকে আমি অর্জন করবো বা এই জায়গা থেকে আমি হচ্ছে এই জিনিসটা লাভ করে নিব, বা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে, বা হচ্ছে যে আমার উমেন এম্পাওয়ারমেন্টের মাধ্যমে, বা গার্লস এডুকেশনের মাধ্যমে, বা হচ্ছে আমার ডেমোক্রেসির মাধ্যমে। এটা কিন্তু ওপেন, এটাকে এখানে কেউ সিক্রেট কনস্পাইরেসি এগুলো কোনো কিছু নেই। মূল জায়গাটাই হলো এটা যে এটা হচ্ছে আমার একটা কৌশলের অংশ, আমার একটা ফ্রেমওয়ার্কের অংশ। আমি 10 বছরের 20 বছরের একটা প্ল্যান নিয়েছি, সেই প্ল্যানের একটা অংশ হচ্ছে এই জায়গাগুলো। অর্থাৎ আমি ইন্দো প্যাসিফিকে যাব, আমার পার্টনার হবে কারা, আমার পার্টনার হবে অস্ট্রেলিয়া, আমার পার্টনার হবে কারা, আমার পার্টনার হবে জাপান, আমার পার্টনার হবে ইন্ডিয়া, যেটাকে তারা নাম দিয়েছে কোয়াড। এই কোয়াড একটা কোয়াড্রিলেটারের সিকিউরিটির মতো, এটাকে তৈরি করে তারা এটা মানে পৃথিবীতে জানান দিল। বিশেষ করে পৃথিবী বলতে আমরা কাকে বোঝাচ্ছি, চায়নাকে আসলে মূলত জানান দিল যে দেখো আমরা এখানে কিন্তু আছি, এবং সেটা আমি একা না, আমার সাথে আরো অনেকেই আছে, আমরা এই অনেক মিলেই কিন্তু তোমার এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করবো অথবা তোমাকে ডিস্ট্রয় করব। এটা হচ্ছে মূলত আমরা দেখতে হবে যে এখন পর্যন্ত চায়নার যতগুলা পলিসি এখানে হয়েছে, সিম্পল $1 একটা ইনভেস্টমেন্টও যদি হয়, সেটা $1 ওটা অথবা $1 বিলিয়ন হোক না কেন, সেই ইনভেস্টমেন্টটা চায়না এক চোখে দেখতে পারে, কিন্তু অন্যদিকে হচ্ছে ইউএসএ সেটাকে সম্পূর্ণ ভিন্ন একটা জায়গা থেকে দেখতে পারে। ইউএসএর জায়গাটা যেটা আমরা বারবার বলে আসতেছি যে সেটা হচ্ছে সম্পূর্ণ নিরাপত্তার জায়গা থেকে দেখতে পারে। আর এটাও হচ্ছে কেন, কারণ আমেরিকা একটা পর্যায়ে এসে চিন্তা করলো যে তাদের যে পাওয়ারটা তারা ধারণ করতেছিল একটা লম্বা সময় থেকে, সেটা আস্তে আস্তে ডিক্লাইন হচ্ছে। এই ডিক্লাইন হওয়ার কারণে তার এখন শিফট হওয়া উচিত। আর শিফটটা কেন তৈরি হয়েছে, কারণ আমরা সবাই জানি যে বর্তমান বিশ্বের ইভেন শুধু মানুষের জায়গা থেকে যদি চিন্তা করি যে সবচেয়ে বেশি মানুষ কোথায়, এই অঞ্চলে। মানে আপনি তো রাজনীতি করবেন তাই না,
এই রাজনীতিটা কাকে নিয়ে করবেন? মানুষদের নিয়ে তো করবেন। তো মানুষ তো সব এই জায়গায়। আপনার এখানে 200 মিলিয়ন, পাকিস্তানে, আমাদের এখানে অলমোস্ট 200 মিলিয়ন, তারপর হচ্ছে চায়নাতে 1 বিলিয়নের উপরে, তারপর ইন্ডিয়াতে 1 বিলিয়নের উপরে, মালয়েশিয়ার কথা বলেন, ইন্দোনেশিয়ার কথা বলেন, মানে প্রতিটা দেশে শুধু মানুষ আর মানুষ। অর্থাৎ আপনার রাজনীতি করতে হলে এখানেই করতে হবে। হ্যাঁ, আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে যে হচ্ছে ওয়েস্ট বা হচ্ছে ওই জায়গাগুলো অবশ্যই ডেভেলপ হচ্ছে, ওখানে আমাদের একটা চিন্তা থাকে আমরা যদি ওখানে যেতে পারি, এই পারি সেই পারি, অনেকগুলো পজিটিভ জিনিস আছে, কিন্তু আপনার রাজনীতিতেও কিন্তু এখানেই হবে। এটা কিন্তু অলমোস্ট সবাই এই বিষয়ে মানে অনেকটাই কোয়াইট ক্লিয়ার যে আমাদের ভবিষ্যৎ রাজনীতি এই অঞ্চলেই হবে। আর এই অঞ্চলের রাজনীতি থেকেই আমেরিকা যখন আমরা কথা বলি সে এটা ফিল করেছে যে তার রাজনীতিতে ডিক্লাইন হচ্ছে। আর রাজনীতি বলতে আমরা বুঝাচ্ছি পলিটিক্যাল যে পাওয়ার, সেদের রাজনীতি যে একটা শক্তি দেখাবে বা রাজনীতির যে শক্তিটা সে চলমান রাখবে, সেটা আস্তে আস্তে ক্ষয়িষ্ণু। অন্যদিকে হচ্ছে চায়নাটা, এখানে একটা বিষয় আমি বলে রাখি যে আমরা অবশ্যই চায়নার বিষয়টা আর একটু বলবো। চায়নার বিষয়টা হচ্ছে এমন না যে চায়না অনেক বেশি এখানে ইনভেস্টমেন্ট করতেছে, সে পাকিস্তানে যাচ্ছে, শ্রীলঙ্কাতে যাচ্ছে, নেপালে যাচ্ছে, শুধু টাকা ডালতেছে আর টাকা ডালছে। বিষয়গুলো এমন না। বিষয়গুলো হচ্ছে একদিকে আমেরিকার যে ডিক্লাইনটা সেইটাকে কন্ট্রোল করতে পারতেছে না। যেমন আমরা একটা ইন্ডিকেটর থেকে বলি, আমেরিকা সহ ওয়েস্টার্ন যে কমিউনিটি যদি আমরা বলি, তাদের একটা মূল্যবোধের কথা বলে তারা, সেটাকে বলা হচ্ছে লিবারাল ভ্যালিউস। অর্থাৎ আমাদের হচ্ছে একটা লিবারাল আমরা থাকবো, আমরা এর আলোকে আমাদের ডেমোক্রেসি করবো, হিউম্যান রাইটস করবো, অথবা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলবো, সব কিছু আমরা এটার মধ্যে করবো। কিন্তু এই জিনিসটা মানে মোটামুটি বিশেষ করে ইউরোপকে যদি আমরা একটা কেস স্টাডি হিসেবে ধরি, আমরা দেখবো যে হচ্ছে মোস্ট অফ দ্য জায়গায় এটা কিন্তু ডিক্লাইন হচ্ছে। যেই লেভেলে যে এক্সপেকটেশনের আলোকে আমরা যদি আমরা একদম বইয়ের ভাষায় বলি, যে টেক্সট বুকে যেভাবে দেখি আমরা, সেটা হচ্ছে না। তো এর মানেটা হচ্ছে যে আমেরিকা যে বিষয়টা আমাদেরকে বলতেছে, বা এক যে সুপার পাওয়ার বা গ্রেট পাওয়ারগুলো, বিশেষ করে ওয়েস্টার্ন ব্লক থেকে ফ্রান্স, জার্মানি, অথবা হচ্ছে ইউনাইটেড কিংডম, অথবা হচ্ছে ইউএস অফকোর্স, তো এরা যে স্টাইলে আমাদেরকে বলতেছে এটা কাজ করতেছে না। এই জিনিসটা আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হচ্ছে। আর অন্যদিকে চায়না সেইগুলো কিছুই বলতেছে না। আমি যে কোনো এক ডিপ্লোমেটের নাম না বলি, আমার বইয়ের জন্য কাজ করতে গিয়ে কথা হচ্ছিল, তো তার একটা অপিনিয়ন ছিল এটা, এই যে ইউএসএ অথবা ইউকে অথবা ফ্রান্স, জার্মানি, এদের একটা বড় সমস্যা হয়ে গেছে এটা যে তারা এত এত সুন্দর সুন্দর কথা বলে ফেলেছে, এখন এটাকে তারা কন্ট্রোলও করতে পারতেছে না, আবার চালায়ও রাখতে পারতেছে না। আর অন্যদিকে চায়না যেটা করে সেটা বলেই না, সে তার এগুলো কোনো আর্গুমেন্টে না, তার কোনো সেই নাই, তার কোনো আপনি পাবেন না যে চায়নার ওমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারে কী আছে, কিছুই নাই। তার কোনো আপনার এই যে আমাদের একটা আলোচনা থাকে বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্ক বা রাষ্ট্রবিজ্ঞান বিভাগগুলোতে, সেটাকে বলে রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডার, যে হচ্ছে আপনি নিয়ম কি দিচ্ছেন। আমি যখন বলি আমি এই দেশের সাথে ওই দেশে একটা সম্পর্ক হবে, যেমন সিম্পলি আমি বলবো একটা বাণিজ্য সম্পর্ক করব, এই বাণিজ্যের নিয়মটা কি? চায়না এখন একটা গ্রেট বা হচ্ছে সে একটা সুপার পাওয়ার হতে যাচ্ছে ধরে নিলাম আমরা, তো সে কি কোনো নিয়ম আমাদেরকে বলছে? সে কি আমাদেরকে বলতেছে যে হচ্ছে যে আমি যদি আসি তাহলে এই স্টাইলে আমি কাজগুলো করব? তার এই ফর্মুলাগুলো কি আমাদের কাছে ওপেন? আর এটাই হচ্ছে আমাদের জন্য একটা বড় রকমের থ্রেট, যদিও আমরা ওই আলোচনা এখন যাব না। তবে এই বিষয়টা হচ্ছে আমাদের দেখতে হবে যে ডিক্লাইনটা আসলে কোথায় থেকে হচ্ছে। ডিক্লাইনটা বেসিক্যালি হচ্ছে ওয়েস্ট বা হচ্ছে ওই ওয়েস্টার্ন যে গ্রেট পাওয়ারগুলো আছে, বা ওয়েস্টার্ন গ্রেট পাওয়ার অ্যালাইস, অর্থাৎ হচ্ছে যারা পার্টনার হিসেবে, যে সিঙ্গাপুরের কথা বলতে পারি আমরা, জাপানের কথা বলতে পারি, এরা কিন্তু ওয়েস্টার্ন একটা ঐতিহাসিকগতভাবে একটা আমরা বলতে পারি অ্যালাই, এরাও কিন্তু ডিক্লাইন হচ্ছে সাথে সাথে। যে শুধুমাত্র আমেরিকা পতন বা আমেরিকার একটা ক্ষয়িষ্ণু হওয়ার সাথে সাথে শুধু আমেরিকা হচ্ছে না, ওর সাথে সাথে অন্যান্য দেশগুলোরও হচ্ছে। আর এই জায়গাটাকে হচ্ছে একটা সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে চায়নার মতো দেশগুলো, তারা তাদের এর আলোকে একটা ভূ রাজনীতি বা হচ্ছে জিও পলিটিক্স তৈরি করতেছে। আর এই জিও পলিটিক্সের জায়গা থেকে চায়না কি অফার দিচ্ছে আমাদেরকে? চায়না আমাদেরকে অফার দিচ্ছে তিনটা জিনিস: ট্রেড, ইনভেস্টমেন্ট, আর হচ্ছে এই দুটোটার সাথে একটা জিনিস, সেটা হচ্ছে সিকিউরিটি। যে হচ্ছে আমি তোমাকে হচ্ছে যত টাকা লাগে তোমার টাকা দিচ্ছি, বিজনেস করো। তারপর হচ্ছে তোমার এখানে আমার কি লাগবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, দিয়ে দিচ্ছি। কত টাকা লাগবে আসো, চুক্তি করে দিচ্ছি। সে কখনো বলেও না যে এই জিনিস, হ্যাঁ তার একটা ফ্রেমওয়ার্ক থাকে। এবং মোস্ট অফ দ্য টাইম চায়নার যে পলিসিগুলো থাকে, যেমন চুক্তিগুলো থাকে, এই চুক্তিতে কি থাকে সেটাও কিন্তু অনেকে জানে না, ওপেন না কারণ এটা। তো এইভাবে কিন্তু সে একটা রাজনীতি তৈরি করছে, যে রাজনীতিতে আপনি কিছু জানবেন আবার অনেক কিছুই জানবেন না। আর এর আলোকে সে কিন্তু বিভিন্ন দেশগুলোকে তার আন্ডারে নিয়ে আসে। আমরা চায়নার অনেক পলিসিগুলোকে এভাবেও দেখতে পারি যে কোনো এক সময় 1600 শতকের দিকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে এই অঞ্চলে আসছিল, সে যে স্টাইলে পলিসিগুলো করছে আমরা অনেক কিছু মিল পাবো। যে চায়না যখন আফ্রিকাতে যায়, চায়না যখন হচ্ছে আমাদের অঞ্চলে যে কোনো দেশে যায়, সেটা আমাদের বাংলাদেশে হোক না কেন, সে এই স্টাইলই কিন্তু ফলো করে। কারণ আপনি রিড করতে পারবেন না,
কোথায় কি হচ্ছে, কিভাবে করতেছে। এখন আমি আপনি কোশ্চেন করতে পারি এটাতে সমস্যা কি, কেন আমার চুক্তি সবগুলো আমার কেন জানতে হবে। এই যে একটু আগে আমাদের সজল ভাই যখন বলতেছিল যে না এটা আমাদের জানা দরকার কি হচ্ছে, সেটা উনি আমাদের ইন্টারনাল পলিটিক্সের জায়গা থেকে বলছে, কিন্তু আমাদের ফরেন পলিসি বা জিও পলিসির জায়গা থেকে এটা আমাদের জানা দরকার যে আসলে কি চুক্তি হচ্ছে, কেন হচ্ছে, এটা দিয়ে আমার আসলে কতটুকু স্বার্থ হবে। তো যাই হোক, আমাদের চায়নার বিষয়টা এখান থেকে দেখতে হবে যে চায়না যখন বাংলাদেশে হচ্ছে রাজনীতি বা হচ্ছে তার ভূ রাজনীতি তৈরি করতেছে, সে শুধুমাত্র এই জায়গাগুলো তার ট্রেড ইনভেস্টমেন্ট ঠিক আছে কিনা। এই জন্য যখন কোনো একটা রাজনৈতিক দল থাকে তার যখন ফল হয়, আবার নতুন কোনো একটা রাজনীতিক তৈরি হয় বা হচ্ছে নতুন একটা রাজনৈতিক সিস্টেম তৈরি হয়, তার আসলে খুব বেশি একটা ক্ষতি হয় না, কারণ সে সবার সাথে কাজ করতে পারে। এটা তার জায়গা থেকে অবশ্যই ফ্যান্টাস্টিক। তার জায়গা থেকে সে বলেই দিচ্ছে যে আমার তো কোনো ইন্টারেস্ট নাই, তোমার এখানে কি ডেমোক্রেসি আছে না কমিউনিজম আছে না অথরিটেরিয়ান সিস্টেম আছে না হচ্ছে ডিক্টেটরশিপ আছে, আই ডোন্ট কেয়ার। আমার দরকার হচ্ছে তুমি আসো আমার বিজনেস করবো। এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এটাই আমার জিও পলিটিক্স, এটাই আমার জিও স্ট্র্যাটেজি, এটাই আমার জিও সিকিউরিটি, এটাই আমার জিও ইকোনমি। এইটা দিয়ে আমি সবকিছু করব অন্তত পক্ষে। যেমন আমি একজন স্কলার, চাইনিজ একটা স্কলারে একটা উক্তি দিতে পারে, তার সাথে কথা প্রসঙ্গে একবার এই কথা হচ্ছিল, সে বলতেছিল যে চায়না কেন সুপার পাওয়ার হচ্ছে না, বা কেন সে হচ্ছে মানে যেমন আমেরিকা থেকে তো সে অনেকগুলা আঘাত প্রতিঘাত পাচ্ছে, ঠিক না, সে তো একটা রিয়াকশন দিতে পারতো। তো কেন অবশ্য সেই লেভেলে দিচ্ছে না, বিশেষ করে ইভেন তাইওয়ানও যদি ধরি আমরা, বা হংকং, বা এই যে তার আশপাশে যে অঞ্চলগুলো আছে সাউথ ইস্ট এশিয়ার যে অঞ্চল, বা এই যে চায়না সি কেন্দ্রিক যে ধরনের একটা আমরা সবসময় দেখি মানে ঘাত প্রতিঘাতের একটা অবস্থা, এই জায়গা থেকে চায়না কিন্তু একটা লিমিটেড পাওয়ার দেখায়। এটার কারণ কি, ওই ব্যক্তির ওনার মতামত হলো অনেকটা এরকম যে চায়না এটা হচ্ছে 5,000 সভ্যতার একটা দেশ। আমরা 5,000 বছর ধরে ধৈর্য ধরে 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 এই পর্যায়ে আসতে পারছি। তো আমরা ধরে নিলাম যে আমেরিকা আগামী আরো 100 বছর হচ্ছে পৃথিবীতে ডমিনেট করবে, যে আরো 100 বছর আধিপত্যটা ধরায় রাখবে। তো 100 বছর তাদেরকে দিয়ে দিলাম, 100 বছর তারা করুক নিজেদের মতো, তারা নিজেরাই নিজেদের মতো করে ডিক্লাইন হয়ে যাবে, নিজেরাই নিজেদের মতো হারায় যাবে, আর তখন অন্য কোনো অপশন থাকবেও না। আর এই অন্য কোনো অপশন না থাকলে অটোমেটিক আমরা এই জায়গাটাতে চলে আসব। তো এখানে আমরা আসলে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের মতো দেশগুলোর জন্য এটা একটা প্রবলেম, একটা বড় রকমের প্রবলেম। কারণ আপনি ক্লিয়ার না আপনি কার সাথে আসলে বন্ধুত্ব করবেন, কার সাথে শত্রুতা করবেন। হ্যাঁ, আমরা অনেক মানে থিওরির জায়গায় বলতে পারি না আমাদের স্বার্থের জন্য আমরা সব কিছুই করবো, কিন্তু আমরা শত হলো আমাদের এই যে গ্রেট পাওয়ার যে কম্পিটিশন, এটার ভিতরেই থাকতে হয়। আমাদের কৌশলগুলো অনেক ক্ষেত্রে টপ ডাউন হয়, অনেক ক্ষেত্রে বটম আপ হয় না। মানে বটম আপ আমি নিজে তৈরি করতে কঠিন আমাদেরকে ফেস করতে, যেটা না হচ্ছে ওই বড় দেশগুলো যখন তৈরি করে তার সাথে আমার চলতে হয়। তো এটা কেন হয়, কারণ হচ্ছে আমি ক্লিয়ার না, আমি বুঝতে পারতেছি না যে হচ্ছেটা কি এখানে আসলে। তো এই হচ্ছেটার বড় কারণটা হলো যে আমাদেরকে বুঝতে হবে যে এখানে আমেরিকা যে চায়নার যে কম্পিটিশনটা, যে প্রতিযোগিতা, যে রাজনীতিটা চলতেছে এই অঞ্চলটাতে, তার কারণেই হচ্ছে আমার রাজনীতিটা অনেক ক্ষেত্রে যেই লেভেলে আমার করা উচিত ছিল সেটা আমি করতে পারতেছি না। যেমন আমি যদি হচ্ছে এখানে আমরা ইন্ডিয়ার কথা বলতে পারি। ইন্ডিয়া বিশেষ করে আমরা বলতে পারি যে হচ্ছে আমেরিকা এবং কি চায়নার যে রাজনীতি, তার একটা বড় সুবিধাবাদী যদি কোনো দেশ থেকে থাকে সেটা হচ্ছে ইন্ডিয়া। তারা, আমরা যদি তাদের পার্সপেক্টিভে বলি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা তাদের পার্সপেক্টিভে দেখবো একবার, এরপর আমরা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখতে চেষ্টা করব। ইন্ডিয়ার জায়গা থেকে যদি আমরা দেখি, ইন্ডিয়া যে কাজটা সবসময় করে আসতেছে, বিশেষ করে একই সময় 2014কে আমরা ধরতে পারি, যেহেতু নরেন্দ্র মোদীর এই যে সময়টা, এই সময়কালটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেটা আমরা দেখব, ইন্ডিয়া বেসিক্যালি আমেরিকান যে পলিসিটা আছে আমাদের এই অঞ্চলে, সেটার একটা বড় রকমের সুবিধা ভাগে একটা দেশ। এটাকে ইন্ডিয়ার জায়গা থেকে যদি, এটা খুবই পজিটিভ একটা জিনিস, কারণ আলটিমেট তারা ধরতে পারছে তাদের কোথায় স্বার্থটা তারা কীভাবে আদায় করে নিতে পারবে। তারা বুঝে ফেলতে পারছে যে হচ্ছে আমি আমেরিকার সাথেই থাকবো, আবার হচ্ছে চায়নার সাথে আমার বিজনেসের কোনো এদিক ওদিক হবে না, আমার ট্রেডও ঠিক মতো চলবে, মাঝে মধ্যে একটু বর্ডারে মারামারি হবে, তা আবার সেটা লাঠির মারামারি হবে। তো এই যে একটা মানে ফেনোমেনা তৈরি করে, মনে করেন সে যেটা তৈরি করছে এই অঞ্চলটাতে, সে বুঝাইতে পারলো আমেরিকাকে যে আমি এই অঞ্চলের ছোট ছোট যে দেশগুলো আছে সেখানে বুড়া জিনিস আমি তৈরি করি, আর আলটিমেট তোমার স্বার্থটাই কিন্তু অর্জন হবে। সেটা আমাদের দেশ হোক বাংলাদেশ, সেটা নেপাল হোক, সেটা হচ্ছে ভুটান তো ঐতিহাসিকগতভাবে এইভাবে হয়ে যাচ্ছে। আমরা মালদ্বীপের কথা বলতে পারি, শ্রীলঙ্কার কথা বলতে পারি, এমনকি মিয়ানমারের কথাও টু সাম এক্সটেন্ট আমরা বলতে পারি। তো এই জিনিসটা কেন হচ্ছে বারবার এইভাবে, এটার মূল কারণটাই হচ্ছে যে ওই যে আমেরিকার একটা পলিসি সে তো নির্ধারণ করে নিছে, সে তো বলেই দিচ্ছে যে আমি এখানে কি করব, জাস্ট ইন্ডিয়া এখানে ভিতরে এটা ঢুকায় নিল আর কি, যে হ্যাঁ আমিও তোমার সাথে আছি। এই যে একটু আমরা কোয়াডের কথা বললাম, এই কোয়াডের মধ্যে মূলত হচ্ছে ইন্ডিয়ার নিজের অবস্থানটা তৈরি করে আজকে আমরা যে ইন্ডিয়াকে বলতে পারি যে হ্যাঁ আর্গুমেন্টের জায়গা থেকে যে একটা ইমার্জিং উদীয়মান একটা শক্তি,
সেটা হয়তোবা কেন উদীয়মান শক্তি, হয়তোবা অর্থনৈতিক কোনো কারণে। আমি জানি আমাদের এখানে অনেকের অনেক ধরনের মতামত থাকতে পারে, আমরা কোন অর্থনীতির কথা বলতেছি, ইন্ডিয়া তো আমি অ্যাজ আ হোল অর্থনীতির কথা বলতেছি, কোনো স্টেটের তাদের অবস্থা বা কত খারাপ অবস্থা ওটা আমাদের জন্য না, আমরা জাস্ট দেখতেছি ইন্ডিয়ার বর্তমান পৃথিবীতে তার অবদানটা কি। এখানে আরেকটা বিষয় আমরা বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা যখন জিও পলিটিক্সের কথা বারবার বলি, জিও পলিটিক্সের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি এই পৃথিবীর দায়িত্বটা কতটুকু নিচ্ছি। অর্থাৎ এই পৃথিবীতে একটা পৃথিবী আছে, সেই পৃথিবীতে আমেরিকা কতটুকু দায়িত্ব নিচ্ছে, তারপর জার্মানি কতটুকু দায়িত্ব নিচ্ছে, ইউকে অথবা হচ্ছে ইন্ডিয়া অথবা পাকিস্তান অথবা হচ্ছে কি বলা যায় সাউথ কোরিয়া অথবা যেই হোক না কেন যারা আস্তে আস্তে হচ্ছে বা আগে থেকে শক্তিশালী ছিল, সেই জায়গায় আমরা আমাদের দেশের জায়গা চিন্তা করবে একটু পরে যে আমরা আসলে কতটুকু দায়িত্ব নিচ্ছি। যাই হোক, আমি ইন্ডিয়ার কথা বলতেছিলাম। তো ইন্ডিয়া এই জায়গাটাতে হচ্ছে এটা এটা তৈরি করলো বিশেষ করে গত এক দশকে, যে আমরা দায়িত্বের জায়গাটা কোথায় নিচ্ছি, আমরা হচ্ছি এই যে ছোট দেশগুলাতে, এই ছোট দেশগুলোতে কিন্তু আমরা প্রচুর উন্নয়ন করব। আমরা প্রচুর এখানে পিস কায়েম করব, মানে একদম শান্তি থাকবে এখানে। আর এই শান্তি বা হচ্ছে এই যে এখানে একটা ডেভেলপমেন্ট বা হচ্ছে এখানে একটা স্টেবিলিটি, এটা তৈরি করে সে মূলত পুরো বিশ্বকে দেখাচ্ছে দেখো এইটা একটা মডেল দেশ। এই মডেল টেস্টটাকে তৈরি করে আমি মূলত আফ্রিকাতে ইনভেস্টমেন্ট করব, সাউথ আমেরিকাতে যাব, আমি সেন্ট্রাল এশিয়াতে যাব। এখন আমাদের হয়তো সবাই স্বাভাবিকগতভাবে, কারণ আমরা এতগুলো জিনিস ফেস করে আসছে, কারণ আমাদের ইন্টারনাল পলিটিক্সের সাথে ইন্ডিয়ার পলিটিক্স এত ওতপ্রোতভাবে জড়িত, এই বিষয়টা অনেক কি বলা যায় এটার নাম এত বেশি হাস্যকর মনে হতে পারে যে এটাই বুঝি সত্য, মানে ইন্ডিয়া এখানে স্টেবিলিটি চায়, ইন্ডিয়া বুঝে এখানে পিস হোক, একটা মডেল স্টেট হোক, এটাই চায়। বাস্তব হচ্ছে যে হ্যাঁ এটাই চায়, কারণ তার জন্য ইনস্টেবল বাংলাদেশ কোনো দিক থেকে তার জন্য সুবিধা না, তার জন্য কোনো দিক থেকে বাংলাদেশের ইনস্টেবিলিটি, বাংলাদেশের এখানে ইনসিকিউরিটি তৈরি করা তার জন্য কোনো দিক থেকে লাভ না। কোথায় সে মিস্টেক করছে জিও পলিটিক্সের জায়গা থেকে আমরা বলতে পারি, সেটা একটা ওয়ান পার্টির সাথে সে হচ্ছে লিঙ্ক আপ করে, এমনকি সে এটা জেনে বুঝেই করতেছে। আর সেজন্যই আমরা হচ্ছে স্পেসিফিক এমনকি ওপেনলি এটা ক্রিটিসাইজ করি যে ইন্ডিয়া জিও পলিটিক্সের জায়গাতে সে কেন সাকসেস হচ্ছে না। সেটা শুধু বাংলাদেশের ব্যাপারও না, সেটা নেপালেরও ব্যাপার, সেটা বলা যায় শ্রীলঙ্কারও ব্যাপার। কারণ কি? কারণ সে সবসময় হচ্ছে একচোখাই নীতিতে থাকে, সেই তার পলিসিটাকে ইনক্লুসিভ করতে পারে না, সে তার পলিসিকে এই সবগুলো স্টেক হোল্ডার একটা দেশের মধ্যে যারা যারা তাদের সাথে সে কাজ করতে পারে না। তবে এটাও আবার সত্য, তার জন্য আমাদের দেশের ভিতরে কেওয়াস তৈরি করা কখনোই তার জন্য সুবিধাজনক না। কারণ হচ্ছে তার যে পার্শ্ববর্তী যে অঞ্চল বা দেশ অথবা হচ্ছে যে স্টেটগুলো আছে, প্রভিন্সগুলো আছে, আসাম হোক, ত্রিপুরা হোক, মেঘালয় হোক, অরুণাচল হোক, অথবা হচ্ছে এই যে এদিকের পাশে যে ওয়েস্ট বেঙ্গলের কথা আমরা বলতে পারি, অনেকগুলো জায়গা যারা হচ্ছে মানে কিচ্ছু না হলেও এখানে কেওয়াসটা ওদের জন্য একটা ইন্সপিরেশন হয়ে কাজ করবে। এই যে আমরা এখন বলি যে আমাদের এখানে একটা বড় রকমের একটা তরুণদের বা যুবকদের একটা আন্দোলন হলো, তার মধ্যে মাস পিপলের একটা বড় রকমের সাপোর্ট ছিল, যেখানে সকল ধরনের মানুষদের পার্টিসিপেশন ছিল। এটা কিন্তু আপনি মানে ইন্ডিয়ার মতো দেশ বা আমাদের যারা মানে পার্শ্ববর্তী দেশ, এটা কিন্তু ধরে রাখতে পারবে না, কারণ এটা অটোমেটিক একটা ইন্সপিরেশন হয়ে যাবে। কারণ এটা এই যে কারণ এই অঞ্চলে থাকার কারণে এই জিও জায়গা বা জিও পলিটিক্সের যে জায়গাটা, এখান থেকেই কিন্তু এটা ইন্ডিয়ার উপরে প্রভাব পড়বে। তো ইন্ডিয়া এই জন্য এটা খুব ভালোভাবে বলে। আমরা নর্মালি যেটা হয় যে আমরা যখন কথা বলি, বিশেষ করে মিডিয়াগুলোতে এরা কথা বলে হচ্ছে মাস পিপলের কথা। ডেমোক্রেসির জায়গা থেকে এটা সম্পূর্ণ ভালো দিক যে আমরা মাস পিপলের কথা বলি, মাস পিপল কি বলতেছে, যেমন বাংলাদেশের মাস পিপলের পারসেপশন কি ইন্ডিয়ার জন্য বা চায়নার বিষয় বা আমেরিকার বিষয়, এটা অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু পলিসির জায়গা থেকে আমরা যদি কথা বলি, পলিসি কিন্তু মাস পিপলের হয় না। পলিসিটা হয় হচ্ছে যারা পলিসি তৈরি করে, সেটা ব্যুরোক্রেট হতে পারে, সেটা হচ্ছে ডিপ্লোমেট হতে পারে, সেটা ওভারঅল গভর্নমেন্ট হতে পারে। অর্থাৎ আমরা গভর্নমেন্টের জায়গা থেকে কথা বলতে হবে। এখন আমরা আসি যে বাংলাদেশের এই বাস্তবতাটা কোথায়, আমাদের সেই জায়গাটাতে আমরা কি আমাদের ভূ রাজনীতি বা যে জিও স্ট্র্যাটেজির কথা বলি সেটাকে আছে আমাদের, বা সেটা আমরা কীভাবেও তৈরি করতে চাচ্ছি, কোথায় আমাদের জায়গাটাতে আমরা নিজেদের অবস্থানটা তৈরি করতেছি। আমি যদি মোটা দাগে বলি বা হচ্ছে একটু ফোকাস করে যদি বলতে চাই, বাংলাদেশের অবশ্যই আমাদের একটা জিওগ্রাফি আছে, আমাদের সভারেন্টি আছে, আমাদের একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সবগুলোই আমাদের আছে। কিন্তু এই যে জিও পলিটিক্সের যে ধারণা যে আমার ইন্ডিয়ার পলিসিটা কি, আমার চায়নার পলিসিটা কি, আমার আমেরিকান পলিসিটা কি ইউকের প্রতি, বা হচ্ছে জার্মানি, ফ্রান্স, আরও অনেকগুলো দেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এটার প্রতি আমার রিয়েলি স্পেসিফিক পলিসি কি। আমি যদি এখানে সবাইকে বলি আমরা সবাই মিলে একটা পলিসি রিপোর্ট বানাবো, যে এই পলিসি রিপোর্টের জন্য আমাদের কিছু গভর্নমেন্টের দরকার, কি মানে ফ্রেমওয়ার্ক, তারা কী কী বানাইছে বা কী কী করছে ওটা দরকার।
আমার মনে হয় খুবই কষ্ট হবে আমাদের জন্য যে আসলে এটা কি মানে কোথায়, মানে আমাদের কি গভর্নমেন্ট থেকে এই জিনিসটা ছিল যে হচ্ছে আমরা রিয়েলি এই জায়গাটা আমাদের অবস্থানটা এইখানে। আপনার অবস্থান, হ্যাঁ আমরা জানি যে আপনি একটা অবস্থান নিলেন, ধরে নিলাম যে তিস্তা ফারাক্কা থেকে শুরু করে আমাদের চায়নার সাথে বিজনেসের ক্ষেত্রে, অথবা আমেরিকার এখানে ভবিষ্যৎ যে ইন্দো প্যাসিফিক থেকে শুরু করে মিয়ানমারের তার পলিসি, অথবা হচ্ছে সেন্ট মার্টিনের তার পলিসি, হোয়াট এভার অনেক কিছু থাকতে পারে, সেটা তো তার জায়গা থেকে আছে। আমার জায়গা থেকে আমি কি ব্যাখ্যা দিচ্ছি? আমার ব্যাখ্যাটা কই? এই গ্যাপটা হচ্ছে ওই জায়গায়। অর্থাৎ জিও পলিটিক্সের জায়গা থেকে যদি আমরা যেটা আজকের যে টপিকটা আর কি, যে আমরা কি করতে চাচ্ছি, একটা নীতির ভবিষ্যৎ দেখতে চাচ্ছি, বা যদি বলি ডিসকোর্স কিভাবে করতে পারবো, আমরা ন্যারেটিভ কিভাবে করতে পারবো, এই জায়গাটা তো আমাদের হয় তৈরি করতে হবে, হয়তোবা ছিল, হয়তোবা এটাকে আমরা কোনোভাবে হাইলাইটেড করি নাই, হয়তোবা আসলেই ছিল না, কারণ হচ্ছে আমরা দেখি নাই। আমি যদি সিম্পলি একজন বা দুজনকে জিজ্ঞাসা করে, আমাকে কাইন্ডলি কি কেউ বলতে পারবেন যে আমাদের গভর্নমেন্টের জায়গা থেকে এই যে ইন্ডিয়ার এই সেক্টরগুলোতে স্পেসিফিক এই পলিসিগুলো আছে, আমরা একদম স্পষ্ট যে আগামী 5 বছরে আমি ইন্ডিয়ার সাথে ইকোনমিক এই ডিলগুলো করব, আগামী 20 বছর চায়নার সাথে আমি এটা করব, আগামী 50 বছর আমি ইউকের সাথে এটা করব। অর্থাৎ যেটা আমরা দেখতে পাই জিও পলিটিক্সের জায়গাতে, এখানে আমাদের একটা বড় রকমের গ্যাপ আছে, শূন্যস্থান আছে, যেটাকে আমাদের পূরণ করতে হবে। হ্যাঁ, পূরণটা 1-2 দিনের বিষয় না, এটা আমরা সবাই জানি, এটাকে আমাদের সময় নিতে হবে। এই যে আমরা আজকে যে কাজগুলো করতেছি, যে এখানে হচ্ছে বারবার যখন আমরা ডিসকাশন করব, স্বাভাবিকতভাবে আজ হোক কাল হোক, এটা হয়তো রাইট পিপল অথবা রাইট পার্সন রাইট ইনস্টিটিউটের কাছে যাবে এটা, অথবা আমরা একটা ফোর্স তৈরি করতেছি, এই ফোর্সের মাধ্যমে যে আমাদের জিও পলিসিটা কেমন হবে সেটা আমরা তৈরি করতে পারবো। এখন আমরা আসি আমাদের গুরুত্বটা, একদম শুরুতে যেটা আমি শুরু করলাম, যে গুরুত্বটা, আমাদের গুরুত্বটা খুবই স্পষ্ট। আমি মনে করি এটা মানে এটা অ্যাট দ্য সেম টাইম আপনার ন্যাচারাল, প্রাকৃতিক, আবার আমরা নিজেরাও কিন্তু এটা তৈরি করছি। প্রাকৃতিক জায়গা থেকে বলি যে আমাদের যে অবস্থানটা, আমাদের পাশে কে? ইন্ডিয়া। ইন্ডিয়ার ধরে নিলাম সে যদি রিয়েলি এটা রিড করতে পারে যে কেন, আসলে একটা জায়গায় খুবই স্পষ্ট, ইন্ডিয়া আমাদের জন্য প্রয়োজন না, বেসিক্যালি আমরা ইন্ডিয়ার জন্য প্রয়োজন, বা আমাদের গুরুত্বটা ইন্ডিয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই অঞ্চলে কোনো কারণে যদি আমাদের কারণে, মানে এই যে আমরা এতগুলো মানুষ, 170 মিলিয়নের একটা মানুষ, এখানে যদি একটা পিস অ্যান্ড স্টেবিলিটি না থাকে, আমাদের চেয়েও বেশি ক্ষতি হবে হচ্ছে ইন্ডিয়ার, আমাদের চেয়ে বেশি ক্ষতি হবে এই যে এমনকি চায়নার ফর এক্সাম্পল। কারণ তাদের এই জায়গাটাতে একটা স্টাবিলিটি প্রয়োজন। এখানে স্টাবিলিটি না রেখে সারাক্ষণ মারামারি কাটাকাটি, এই গ্রুপ ওই গ্রুপ, এখানে ওইখানে, এগুলো করে কোনো কারণে কোনো কালেও কোনো গ্রেট পাওয়ারে কখনো কোনো উন্নয়ন হয় নাই। হ্যাঁ, সে একটা পর্যায়ে সবসময় চাইবে যে একটা এখানে এখানে সবসময় একটা ডিভাইড থাকুক, কিন্তু আলটিমেট ওয়েতে যেটাকে আমরা রিয়েল সংঘর্ষ বা হচ্ছে রিয়েল কনফ্লিক্টের কথা বলি, এটা কখনো সে চাইবে না, কারণ এটাতে তার কোনো উপকার নাই, এটাতে তার উপকার হওয়ার সুযোগও নাই। যদি আমরা রীতিমতো যে অনেক মানে একটা লম্বা ইতিহাস যদি দেখে আসি বিশ্বের, যে এটা করে সে আসলে সাকসেস হবে না। আলটিমেট ওই যে এক্সিস্ট যে পাওয়ারগুলো আছে, ধরে নিলাম আমাদের এখানে একটা কম্পিটিশন চলতেছে, এই কম্পিটিশন কিন্তু সবাই সবার সাথে কম্পিটিটর, চায়না ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া আমেরিকার সাথে, আমেরিকা ইউকের সাথে। যেমন একটা ছোট এক্সাম্পল বলি, কোয়াডের কথা একটু আগে আমি বলছিলাম, যে হচ্ছে জাপান, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আমেরিকা, তারা বললো যে আসো আমরা একসাথে আসি, আর এর মাধ্যমে আমরা আমাদের স্বার্থগুলা আরো ভালোভাবে করব। কিন্তু কি হলো, 2021-এর দিকে অকুস নামে একটা গ্রুপ হইলো। এই অকুস গ্রুপটা কেন হয়েছে, যে তাদের কাছে মনে হইলো অস্ট্রেলিয়াতে ফ্রান্স তখন হচ্ছে সাবমেরিন বিক্রি করবে। সাবমেরিন বেসিক্যালি এটা নিউক্লিয়ার মানে বহন করতে পারে এরকম একটা সাবমেরিন। পরে এটার জন্য চুক্তি হচ্ছে ফ্রান্সের সাথে, কিন্তু হুট করে অস্ট্রেলিয়া বললো কি, না আমরা আসলে এটা মনে হয় ফ্রান্স না, এটা মনে হয় আমেরিকা থেকে কিনে ভালো হয়। এখন আমরা আমাদের খালি চোখে যেটা দেখি যে ওয়েস্টার্ন সকল দেশগুলো এরা মনে হয় পার্টনার, যে অস্ট্রেলিয়া, ফ্রান্স বা আমেরিকা, এরা মনে হয় সবাই একসাথেই পলিসি তৈরি করে, ওদের সবার মনে একই গোল। না, বাস্তবতা হলে স্বার্থের জায়গা হলে তারাও নিজেদের সাথে নিজেরা ফাইট করে। যেমন আরেকটা এক্সাম্পল বলি, ইউকের কথা বলি। ইউকে একটা সময় ছিল খুব সম্ভবত 2020-এর শেষে বা 2021-এর দিকে, তারা চায়না থেকে 5G এরকম একটা চুক্তি করলো, যে দুজন মিলেমিশে হচ্ছে এটাকে ডেভেলপ করবে। কারণ আমরা খুব সম্ভবত এখনো মানে এই যে ইন্টারনেটের যে কন্ট্রোলটা, আমরা জানি ওটাতে আমি ঢুকবো না, কিন্তু এটা মানে কন্ট্রোলটা কার হাতে, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চায়না হতে পারে তারা অনেক আগায় গেছে, কিন্তু আপনার জিনিস যদি অন্য কেউ না কিনে, অন্য কেউ আপনার যে এই যে আপনি একটা প্রোডাকশন বা আপনি একটা মডেল তৈরি করলেন, সেটা যদি কেউ যদি সে অভ্যস্ত না হয়, তাহলে তো লাভ নাই। তো ইউকে এই জায়গাটাতে চিন্তা করলে, হ্যাঁ এটা তো ভালো, যেহেতু অন্য দেশগুলো করে না, আমরা চায়নার সাথে করিনি তা, তো আমেরিকা এসে বলে এটা যদি করো তাহলে তোমার সাথে এখন যত সম্পর্ক সব আমি বাতিল করে দেবো। তো অর্থাৎ স্বার্থের জায়গা থেকে কিন্তু সবাই সবার সাথে কম্পিটিশনে আছে।
তবে আমাদের মতো দেশগুলো আমরা যখন চিন্তা করবো, আমরা এটা ধরতে পারবো যে আমাদের স্বার্থের জায়গাটাতে আমার পলিসিটা কোথায় হবে, আমি কার সাথে কীভাবে ডিল করব। কারণ সবাই সবার সাথে হচ্ছে রাজনীতি করতেছে, সবাই সবার সাথে হচ্ছে একটা প্রতিযোগিতার মধ্যে আছে। আর এই জায়গাটাতে আমরা যত দ্রুত বুঝতে পারবো যে হ্যাঁ আমার চায়নার সাথে কোন কোন জায়গায় আমি রাজনীতি করতে পারবো। আমার তো চায়নার সাথে হচ্ছে পলিটিক্স নিয়ে খুব বেশি একটা কথা বলার প্রয়োজন নেই, কারণ তার সাথে আমার হবেই সব রাজনীতি ট্রেড রিলেটেড, বিজনেস রিলেটেড। তারপর হচ্ছে আমেরিকার সাথে আমার বিষয়টা হচ্ছে যে এরকম, হ্যাঁ এখানে একটা বিষয় আমি কিন্তু বলতে মানে নোট করতে চাই যে আমেরিকার বাস্তবতা যদি আমরা দেখি শুধুমাত্র বাংলাদেশের বিষয় না, এই পুরো অঞ্চলে আমেরিকার যে জিনিসটা আস্তে আস্তে আরও বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে, যেটাকে আমরা বলি আর কি যে পাওয়ার ট্রানজিশন। যে আপনার ক্ষমতা যখন একটা পরিবর্তন হয়, ক্ষমতা তো এক দুদিনের পরিবর্তন, আমি আন্তর্জাতিক রাজনীতি থেকে বলতেছি, এক দুদিনে হয় না, একটা লম্বা সময় থেকে পরিবর্তন হয়। তখন যারা সুপার পাওয়ার থাকে বা শক্তিশালী, যে আগের শক্তিশালী যে দেশগুলো থাকে, এরা অটোমেটিক্যালি অ্যাগ্রেসিভ হয়ে যায়। মানে তাদের অ্যাগ্রেসিভ হওয়া ছাড়া তাদের আর অপশন থাকে না। মানে আপনার জন্য সে, এর আগে আমি একটা বিষয় আলোচনা করেছিলাম যে সফট পাওয়ার, সে সফট খেলবে আপনার সাথে, আপনাকে অনেক টাকা দিবে, আপনার প্রতি তার অনেক বেশি ভালোবাসা মহব্বত, না এটা হয় না। তার আসলে টার্গেট থাকে হচ্ছে যে জোর করে হলো হচ্ছে আমি আমার এখানে স্বার্থটা হাসিল করে নিব। ঠিক সেম জিনিসটা হচ্ছে এখন যে আমেরিকান সহ্য করতে পারছে না, যে even চায়না বারবার কিন্তু বলতেছে অনেক ক্ষেত্রে যে হচ্ছে যে আমরা আসলে কোনো ধরনের কম্পিটিশনে যাইতে চাই না, আমরা জাস্ট আমাদের বিজনেসটা চাচ্ছি। কিন্তু আমেরিকা এই জিনিসটা এভাবেই রিড করে যে এইটাও আমার জন্য একটা হুমকি। অর্থাৎ তো এই জায়গাগুলোতে আসলে আমাদের যেটা করতে হবে, আমাদের স্পষ্ট থাকতে হবে যে আমরা আসলে এই যে চায়না তার সাথে আমরা কোন কোন জায়গায় কাজ করতেছি এবং সেটা ওপেন থাকবে। কারণ আপনি যখনই কোনো কিছু সিক্রেট নিয়ে আসবেন, আপনি যখনই কোনো কিছু ওপেন নিয়ে আসবেন না, তখনই আপনার যে অন্য অ্যালাই যে দেশগুলো আছে, যেমন আমেরিকা হোক বা অন্যান্য যে দেশগুলোই হোক না কেন, তখন তারা আপনাকে সন্দেহের চোখে দেখবে। তারা মনে করবে যে হচ্ছে যে না, আপনার সাথে তার যে লং টার্মের যে সম্পর্ক তৈরি করা দরকার সেটা সে করতে পারবে না। তো যাই হোক, আমি যদি একদম খুব শর্টলি যদি রোড ম্যাপের একটা কথা বলি যে আমরা আসলে আমাদের দেশের ডিসকোর্সটা কিভাবে করব, আমাদের যে জিও পলিটিক্স সেটা আমরা কোথায় থেকে দেখতে চেষ্টা করব, কয়েকটা পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করব। যেমন প্রথম হলো আমাদের কিছু গ্রুপ খুলতে হবে। যেমন আমরা যদি বলি এই যে নতুন উদীয়মান দেশগুলো আছে, সেটা ধরেন ইন্ডিয়ার কথা বলি, চায়নার কথা বলি, বা সবাই কিন্তু কিছু ব্লক খুলে, যেমন হচ্ছে আমরা জানি যে ইপসার কথা বলতে পারি, সাংহাই কোঅপারেশনের কথা বলতে পারি, টার্কি যেমন টার্কিশ স্টেট যে সেন্ট্রাল এশিয়াতে যেটা হলো এটা খুললো, এরকম বাংলাদেশ কিছু ব্লক খোলা উচিত। যে আমাদের ব্লকগুলো কারা হতে পারে, যেমন আমরা নেপাল শ্রীলঙ্কা নিয়ে আমরা একটা ব্লক খুলতে পারি, সেটা ইকোনমিক ব্লক হতে পারে, সেটা একটা পলিটিক্যাল ব্লক হতে পারে, সেটা হচ্ছে একটা মিলিটারি ব্লক হতে পারে, যদিও ওটা খুবই মানে ডেঞ্জারাস একটা জিনিস, হয়তো বা সেটা হওয়াটা আমাদের জন্য একটা অ্যাম্বিশাস, বাট যেটা হতে পারে আমাদের জন্য, এই ছোট ছোট ব্লকগুলো আমাদের চিন্তা করতে হবে। আমার জন্য আমার হয়তো একটা দেশের সাথে মিলিটারি সম্পর্ক থাকতে পারে, সেটা ওপেন থাকবে, এখানে গোপনের কিছু না। যেমন আপনাদেরকে নাগর্ণ কারাবাখের একটা এক্সাম্পল বলতে পারি, যে সেই সময় পাকিস্তান, আজারবাইজান আর টার্কি তারা এক ব্লক হয়ে এমনকি সেটা ওপেনলি ছিল, গোপন কোনো কিছু নাই। তো এই জিনিসগুলো কেন গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনার গোপন রাখার কোনো প্রয়োজন না, আপনি ওপেন যতটুকু হতে পারেন ততই আপনার বাস্তবতা, আপনার শক্তি আরও তৈরি হবে। এই যে আমরা ডিসকোর্স বলি, ন্যারেটিভ বলি, এটা তৈরি হবে কিংবা আপনি যত ওপেন থাকতে পারবেন। আপনি বলেন যে এইটাই আমার ফর্মুলা, এইটাই আমার ফ্রেমওয়ার্ক, আমি এই দেশের সাথে এই ব্লকগুলো তৈরি করবো, এই গ্রুপগুলো তৈরি করব, আমার এই দেশের সাথে এই স্বার্থগুলো আছে। আপনার অল্টারনেটিভ না, আপনি একটা সেম টাইম আমেরিকার সাথেও কাজ করতে পারবেন, আবার আপনার নিজস্ব একটা অঙ্গল থাকবে। যেমন আপনি ইউএনএ যাবেন, আপনি হচ্ছে কোনো একটা বাইলেটার সম্পর্ক করতে যাবেন, নেপাল আপনাকে কোনো কোশ্চেন ছাড়া হচ্ছে সাপোর্ট করবে, ভুটান আপনাকে সাপোর্ট করবে, সেটা আপনাকে বের করে আনতে হবে কোন জায়গায় আপনি নেপালের সাথে সম্পর্ক করলে, শ্রীলঙ্কা বা পাকিস্তানের সাথে সম্পর্ক করলে আপনার, বা ইন্ডিয়ার সাথে সম্পর্ক করলে আপনার স্বার্থটা আপনি হাসিল করে নিতে পারেন। তো যাই হোক, আমাদের খুব কম সময়, এমনকি আমি আসলে দ্রুত চলে যাওয়ার কারণে আমাকে এই জায়গায় বক্তার মূল বক্তব্য থামাতে হচ্ছে। আমরা প্রশ্ন উত্তরে যাব। একটা প্রশ্ন আসছে, যেটাকে আমি যদি একটু রিপ্লেস করে বলি, যে বাংলাদেশের গত 15 বছরের যেই জিও পলিটিক্যাল যে পজিশন ছিল, আমাদের কূটনৈতিক যে অবস্থান ছিল, তাতে আমাদের হাতে ট্রেড করার জন্য, বার্গেনিং করার জন্য যে বার্গেনিং পাওয়ার গুলো ছিল, এর প্রায় সবকে আমরা হারাই ফেলছে কিনা। নতুন করে যেহেতু আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে নতুন একটা বাংলাদেশ দেখতে চাচ্ছি, ফলে আমাদের মানে বার্গেন করার মতো খুব বেশি টুলস বিগত আওয়ামী সরকার রেখে গেছে কিনা। এরপরে আপনারা আপনাদের আচ্ছা, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, যে কোর্সটাকে অনেক ধন্যবাদ। এখানে বিষয়টা আমি খুব সংক্ষেপে বলবো। পৃথিবীর অনেকগুলো দেশ আছে, আমরা যদি একটু ওয়েস্টার্ন ব্লকের দিকে দেখি, তারা যেটা করে ডেমোক্রেসির পাশাপাশি সে তার ইনস্টিটিউশনকে ডেভেলপ করে। অর্থাৎ আপনার কি ক্ষমতা আসলে না আসলে সেটা কোনো গুরুত্বপূর্ণ জিনিস না, আপনার ইনস্টিটিউশনটা আপনার ঠিক আছে কিনা, স্ট্রং আছে কিনা, সেটা গুরুত্বপূর্ণ, তাহলে আপনার পলিসি কোনো চেঞ্জ হবে না।
এ পার্টি বা বি পার্টি যেই আসুক, ডিক্টেটর অথরিটি যেই আসুক না কেন, আপনার ইনস্টিটিউশন স্ট্রং হওয়ার কারণে আপনি অটোমেটিক্যালি রান করতে পারবেন। ওই যে আপনার যে মানে অপোজিটে যে দেশটা আছে, যে আপনার সাথে হচ্ছে সম্পর্ক করতেছে, সে বুঝেই নেয় যে হচ্ছে হ্যাঁ এখানে সমস্যা হবে না, আমি চালাই যেতে পারবো। এখন এবার আসে আমরা 15 বছর, আমরা সবাই জানি এটা আসলে শুধু ফরেন পলিসির বিষয় না, এটা এমন মানে সব জায়গায় এটা সামহাও হচ্ছে ডিস্ট্রয় করে ফেলছে। তো এই জন্য আসলে আমাদের এই জায়গাটাতে একটা বাস্তবতা আছে। তারপরে আমি বলবো যে যারা পলিসি মেকার, যেটা সম্পূর্ণ তাদের একটা ভুল বা তাদের দ্বারা কোনো কিছুই হবে না, পুরো সিস্টেমে করতে হবে না, আমি এটা পক্ষের মানুষ না। আমার কাছে মনে হয়েছে যে আমাদের অল্টারনেটিভ বলতে হবে। আপনি হয়তো, কারণ আপনি একটা সিস্টেমকে পুরো শেষ করে আবার একটা সিস্টেমে সেটেল করা যে প্রসেসগুলো থাকে, আমরা ফরেন পলিসির জায়গা থেকে বলি, যদি আমরা কিছু ডিপ্লোমেটের কথা বলি, আপনি অবশ্যই আপনার মতো করে কিছু ডিপ্লোমেট আপনাকে বের করতে হবে। আপনাকে ফরেন পলিসি কিছু অ্যানালাইসিস বের করতে হবে, ফ্রেমওয়ার্ক বের করতে হবে, বের করে আপনি হয় লোক যারা করবে তাদেরকে নিয়ে কাজ করবেন, অথবা হচ্ছে তাদেরকে সব নতুন লোক আপনি করবেন তৈরি। কিন্তু পুরো সিস্টেমে একদমই যে না এরা করে না বিষয়টা, সিস্টেমের থেকে বড় কথা হলো ওই যে পলিটিক্যাল যে একটা এটাকে কি বলা যায়, রাক্ষস বা হচ্ছে পলিটিক্যাল যে আমরা ওই যে এটাকে কি বলে মনস্টার, যে একটা মনস্টার তৈরি হয়েছে, এটা তো আসলে সবার উপর একটা প্রেশার ক্রিয়েট করছে। কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো যে আমরা তৈরি করতে হবে, আমাদের ডিসকোর্সগুলো নিয়ে আসতে হবে আমাদের সামনে। তাহলে আমাদের হয়তো একজিস্ট যে যা আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে ধরে নিলাম, বা যারা যারা এই পলিসিগুলোতে কাজ করে, তাদেরকে নিয়েও আমরা অনেক ভালো কাজ করতে পারি, তাদেরকে নিয়েও আরো অনেক ভালো কিছু আমরা বের করতে পারি। কারণ নতুন একটা জিনিস করতে গেলে শুধু নতুন একটাকে দাঁড় করা তো আমাদের যে সময়টা লাগবে, আমাদের মতো দেশের জন্য এটা রিয়েলি অনেক বেশি অ্যাম্বিশন আমি বলতে পারি। হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা আমি বললাম একটু আগে, যে ব্লক আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের ব্লক বের করতে হবে। কোন ব্লক, যেমন আমি মনে করি যেমন আমরা হয়তো বের করতে পারি যে আমাদের স্বার্থের জন্য কোন কোন দেশগুলো আমাদের সাথে একসাথে কাজ করতে পারে। সেটা তুরস্ক হতে পারে, সেটা আমেরিকা হতে পারে, চায়না হতে পারে, ইন্ডিয়া হতে পারে, হোয়াট এভার, পাকিস্তান হতে পারে। কিন্তু আমাকে বের করতে হবে যে ওখান থেকে আমি কি নিব। এটা যদি আমি বের না করতে পারি, এটা তো আসলে এ বি সি ডি ব্যক্তির বিষয় না। এটা আমি নিজে থেকে বের না করতে পারলে আমি কাজ করব কিভাবে? তো যাই হোক, আমার মনে হয় কোশ্চেন কি আর কোন প্রশ্ন? আচ্ছা, জি আমরা তিনটা প্রশ্ন সংক্ষেপে প্লিজ। আপনি জোরে বলেন, শুনতে পাচ্ছি সবাই, বলেন। তার একটা স্টেটমেন্টে বলতেছিল যে আমেরিকাটা ডিক্লাইন করতেছে, যে পক্ষান্তরে আসলে কেউ আমেরিকার যে ভ্যালুস গুলো আছে বা আমেরিকার যে সমাধান আছে এর প্রতি উত্তরে কোনো সমাধান প্রপোজ করতে পারতেছে না। তো আমরা অতীতকালে দেখছি যে আসলে কোন একটা আদর্শের ভিত্তিতে কোন একটা কান্ট্রি যদি ফর্ম হয়, সে আসলে একটা নতুন সমাধান প্রপোজ করতে পারে। যেমন হচ্ছে আমরা সোভিয়েত ইউনিয়নকে দেখছি, সে কমিউনিজমের উপরে ভিত্তি করে যে হচ্ছে একটা স্টেট ফর্ম করছে, দেন হচ্ছে কি করছে, বিভিন্ন সমাধান প্রোভাইড করতে পারে। আমরা যদি কোন একটা আদর্শের ভিত্তিতে আমাদের রাষ্ট্র যদি না করতে পারি, তাহলে আমরা কি আমেরিকান ডমিনেন্স থেকে মুক্ত হতে পারবো? দেখেন, এখানে দুইটা আর্গুমেন্টের জায়গা থেকে আমি বলবো। একটা হলো যে আমরা যে আদর্শের কথা বলি, অনেক ক্ষেত্রেই এই আপনার স্টেটের আদর্শটা আপনি কিভাবে নিরূপণ করবে, এটা খুবই একটা ডিবেটেবল জিনিস। কারণ হচ্ছে আমি প্রথমেই কিন্তু বলে রাখছি যে আমাদের ফরেন পলিসির জায়গাটাতে আপনার স্বার্থটাই ইম্পর্টেন্ট। সো এখানে তো আদর্শ অনেক ক্ষেত্রে সেকেন্ডারি হয়ে যায়। আপনি আদর্শের উপরে যদি বেস করে কিছু করতে চান, হ্যাঁ হতে পারে সেটাই, যে একটু আবারও বলি যে আমার নির্দিষ্ট মানে একটা পলিসি আছে, কোনো একটা আইডেন্টি বেস পলিটিক্স আমি করব যে এই দেশের জন্য, এই কান্ট্রি অথবা বি কান্ট্রির জন্য। তো এই কান্ট্রি বা বি কান্ট্রির জন্য আমার হয়তো একটা আদর্শ থাকতে পারে তাদেরকে। আমি যেমন আমি বলতে পারি এই আপনার তুরস্ক যখন হচ্ছে তার এই যে সেন্ট্রাল এশিয়ার যে যতগুলো দেশ আছে, সে কি করলো, সে তার এথনিক বেসড মানে তার্কিক এথনিক এটাকে সে একটা আদর্শ ধরে নিয়ে তাদের জন্য সে কাজ করবে। সে আজারবাইজানকে কেন এত হেল্প করতে চায়? কারণ আজারবাইজান একটা টার্কিক একটা স্টেট। তো আপনি হয়তো দৌড় নিতে পারেন যে হ্যাঁ এই রাষ্ট্রগুলোর সাথে যেমন আমাদের অনেক ঐতিহাসিক একটা সম্পর্ক আছে, এখন সে আলাদা একটা রাষ্ট্র, আমি আলাদা একটা রাষ্ট্র, ওই জন্য আমার আদর্শের উপর ভিত্তি করে এই রাষ্ট্রের জন্য পলিসি হতে পারে। কিন্তু মোটা দাগে মানে পুরো বিশ্বের জায়গা থেকে চিন্তা করি, এখানে আদর্শ কাজ করে না, এখানে শুধু স্বার্থটাই কাজ করে। আর এই স্বার্থের জন্য আপনি সেখানে আপনি দেখবেন আপনার রাষ্ট্র এখানে কতটুকু মানে বেনিফিটেড হচ্ছে, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনার রাষ্ট্র যদি বেনিফিটেড না হয়, তাহলে আদর্শ দিয়ে তো আপনি টিকতে পারবেন না, সার্ভাইভ করতে পারবেন না। হুম। আমি অ্যাডভোকেট সিদ্দিক বলছিলাম, ওকালতি করি হাইকোর্টে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে ফরেন পলিসি ওপেননেস নিয়ে কথা বলছেন, কোনো রাষ্ট্রের ফরেন পলিসি কিন্তু 100% ওপেন না। যদি আমরা 100% ওপেনে চলে যাই, সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে টু সাম এক্সটেন্ট
আমার নেইবারিং কান্ট্রি অথবা যার সাথে আমার ট্রান্সফার ট্রেড চলছে, সে হয়তো নাখোশ হতে পারে। সেক্ষেত্রে এটার ব্যালেন্সটা কিভাবে করা সম্ভব? আপনার মতামত আছে? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, আমি যখন হচ্ছে ফরেন পলিসি ওপেননেসের কথাই বলতেছিলাম, যে এটা ওপেন বলতে আমি কি বলতে চাচ্ছিলাম, আমি হচ্ছে কয়েকটা পয়েন্টের জায়গা থেকে বলছি যে আমেরিকা যখন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি করলো, এটার ওপেননেসের কথা বলছি। যে এক্সাম্পলগুলো, চায়না যখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে তাদের হয়তো একটা সিকিউরিটি স্ট্র্যাটেজি আছে, ডিফেন্স স্ট্র্যাটেজি, তাদের ইন্টেলিজেন্স একটা স্ট্র্যাটেজি আছে। আর বাংলাদেশে হচ্ছে ধরলাম আমরা যে আমরা কোনো একটা ইনিশিয়েটিভ নিলাম, ব্লক ইনিশিয়েটিভ, ইকোনমিক ইনিশিয়েটিভ, ওইটা আমাদের যে অর্থনীতিটা হবে, যে রুল বেসড আমরা একটা কাজ করবো, এটা অবশ্যই ওপেন হতে হবে, কিন্তু এটার আন্ডারে আমাদের হয়তো ইন্টেলিজেন্স একটা শেয়ারিং হতে পারে। সেটা পৃথিবীর কোথাও ওপেন হয় না, সেটা তো ওপেন হওয়ার মানে প্রশ্নই আসে না, সেটা নিয়ে আমাদের আলোচনারও প্রয়োজন নাই। কারণ হচ্ছে সেটা যারা করে অন্তত পক্ষে পৃথিবীর এই লেভেলে চলে যায় না, অত আমাদের দেশ তো নাই যে হচ্ছে এতটুকু বুঝবে না। তো অর্থাৎ ওইটা আমাদের, আমরা যেহেতু আমরা মনে করি এটা একটা ইন্টেলেকচুয়াল একাডেমিক একটা ডিসকাশন, সো আমাদের সিক্রেট পৃথিবীতে কি উল্টায় পাল্টায় পালাইছে ওইটা আমার কাছে মনে হয় না যে আমার যে দৈনন্দিন, আমার দেশের যে দৈনন্দিন এটার জন্য খুব বেশি একটা গুরুত্ব বহন করে। কিন্তু আমার দেশে যারাই সিকিউরিটি নিয়ে কাজ করে, যারা ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, তারা অবশ্যই এটা নিয়ে খুবই কি বলা যায় এটার নাম, সতর্ক থাকবে এবং খুবই জানবে যে হচ্ছে যে আমাদের কি করা দরকার। কিন্তু আমাদের মাস লেভেলে বা আমরা পলিসি লেভেলে অথবা হচ্ছে আমাদের এই লেভেলে যে আইসা যদি আমরা ওই সিক্রেট বিষয়গুলো অতিরিক্ত ডিসকাশন করি, তাহলে আমরা আসলে নতুন ন্যারেটিভ তৈরি করতে পারবো না। আমরা সারাক্ষণ একটা ভয়ের মধ্যে থাকবো, আমরা সারাক্ষণ একটা ক্যাওয়াসের মধ্যে থাকবো। হ্যাঁ, এনিও অডিয়েন্সের আর কোনো কোশ্চেন, যদি কোনো ফিমেল পার্টিসিপেন্টের আর কোনো কোশ্চেন থাকে? আসসালামু আলাইকুম। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা যে বলছি পৃথিবী বা একটা আর্ট সিস্টেম প্রতি আমাদের দায়িত্ব বা আমরা গিয়ে কতটা করছি, সেটা যতগুলো রাষ্ট্র আছে তার বেসিসে, সেটা আপনি কোনটা মেন করছেন, সেটা কি আর্ট সিস্টেম নাকি গ্লোবাল সিস্টেম? অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ক্ষেত্রে আরেকটা হচ্ছে যে আমরা যদি এটার সাথে রিলেটেড করে আর্ট সিস্টেম এবং গ্লোবাল সিস্টেম দুইটা কি কানেক্ট করে আমরা আমাদের বাংলাদেশের ভূ ও রাজনৈতিক পরিস্থিতি এবং অবস্থান, মাথার উপরে হিমালয়, পায়ের কাছে সমুদ্র, এই জায়গাটা মাথায় রেখে আমরা ক্লাইমেট এখন সবচেয়ে বড় ক্রাইসিস হিউম্যান সিভিলাইজেশনের জন্য পুরো আর্থ যেহেতু চলে আসতেছে, ফলে আর্থের জন্য আমাদের সবচেয়ে বড় ক্রাইসিসটা হচ্ছে এখন ক্লাইমেট ক্রাইসিস, যেটা আমেরিকাও আসলে এটার জন্য ভালো কোনো সমাধান আনতে পারছে না। সেই ক্ষেত্রে আমাদের সম্ভাবনা কত? আপনি বুঝতে পারছেন পরে ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার কথা হলো আমি অ্যানালাইসিস দেখছিলাম প্রণব সারোয়ার ইউটিউব চ্যানেল। ওখানে বলতেছিল যে আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে কোনোটা কোনো সুপার পাওয়ার হস্তক্ষেপ থাকে। যেমন আমাদের দেশে পূর্বে 15 বছর ভারত ইচ্ছা মতো লুটে লুটে খাইছে। তো এখন হয়তো ভারত আসবে না, ভারত পিছনে থাকবে, ফ্রন্টলাইনে থাকবে ওই দিকে। তো আমরা আসলে এটা না, আমরা যদি সারা পৃথিবী থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে দিয়ে তাকাই, তো আমরা কি দেখতে পাই, যে আমরা দেখতে পাই যে সুপার পাওয়ার গুলো হস্তক্ষেপ করে আমাদের দেশগুলো ডেকে নিয়ে যায়, ছলে বলে কমতে যায়। তো আপনি একটু আগে বললেন যে চায়নার কথা, চায়না কিন্তু ওই দিকটা না দেওয়ার কারণে তারা ওই লেভেলে পৌঁছে গেছে। তাহলে আমার কোশ্চেন হলো, আমরা এরকম সুপার পাওয়ার গুলোকে আমাদের দেশের উপর মানে কি বলা যায় একটা মানে তাদের হস্তক্ষেপকে জীবিত রেখে আমরা কিভাবে বিশ্বের দরবারে নেতৃত্ব একটা রাষ্ট্র হিসেবে। আপনার পরিচয়টা একটু দিন। আমার মোহাম্মদ এনামুল হক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে মাস্টার্সের ছাত্র। আচ্ছা, আমি খুবই সংক্ষেপে করব, কারণ কোশ্চেনগুলোর এত ডিসকাশন করার সুযোগ আছে আমার মনে হয়। আর এগুলো তো আর্গুমেন্টিভ, যেমন আমাদের সোশ্যাল সায়েন্স একটা ব্যাপার আছে যে সোশ্যাল সায়েন্সের আপনার মানে ইন্ড বলতে কোনো কথা নাই, যেহেতু এটা সবাই আর্গুমেন্ট করার সুযোগ থাকে। যে যার স্টাইলে ফ্রেমওয়ার্ক বা মেথড তৈরি করে কোশ্চেন করতে পারে, আবার এটার আর্গুমেন্টও তৈরি করতে পারে। এই জন্য হয়তো আমার আর্গুমেন্ট আপনার সাথে নাও মিলতে পারে, তবে আমি খুবই রেসপেক্ট করি আপনার আর্গুমেন্টকে, আপনাদের মতামতকে। যদি আমি প্রথমের জায়গা থেকে আসি, যে গ্লোবাল বা আর্কের, আমি মনে করি এটা গ্লোবাল রেসপন্সিবিলিটি কেমন রেসপন্সিবিলিটি সেটা আমরা সিম্পলি দেখি। যেমন আপনি যদি এখনো যদি একটু মোবাইলে সার্চ দিয়ে দেখেন যে হচ্ছে আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আপনি দেখবেন তাদের ওপেনলি লেখা আছে তারা এনভায়রনমেন্টের জন্য কি করবে, ক্লাইমেট চেঞ্জের জন্য তারা কি করবে, তারা বাংলাদেশে এসে কি কাজ করবে। তো এটাকে তারা কিন্তু ওপেনলি বলতেছে, এবং তারা এটাকে একটা খুব ভালো মানে তারা যে সফটলি কাজ করতে যাচ্ছে বাংলাদেশের ভিতরে, এটা তারা বলতেছে। এখন আমাদের দেশের কথা আসেন, যে আমাদের তো আমরা আমেরিকার জন্য কি করবো ওটা আমাদের জন্য দরকার নাই। তো আমরা আমাদের পাশের যে দেশ, ধরেন আমাদের পাশে যেমন আমরা যেমন এফেক্টেড হয়েছি বন্যার কারণে, এই যে ত্রিপুরাও হয়েছে এফেক্টেড, ঠিক না?
বা অন্যান্য আমাদের যদি অর্থনৈতিক কোনো সংকট থাকে সেটাও তো আমাদের পাশের কোনো দেশেরও সেটা আছে। তো এই জায়গাটাতে আমরা কোনো ফর্মুলা দিতে পারছি কিনা, এই জায়গাটাকে আমি কি তাকে মাথা ধরে দিয়ে বলছি তোমাকে আমি 2 টাকা দিচ্ছি, তুমিও খাও আমিও খাই, মিলেমিশে আমরা চেষ্টা করবো এখানে একটা পিস কায়েম করতে। তো এই যে জিনিসটা আর কি, এইটা কতটুকু আমরা করতে পারছি, এটা আমাদের আছে কিনা। আমার তো পুরো দুনিয়া দরকার নাই, আমেরিকাও পুরো দুনিয়াতে সাকসেস না, চায়না তো নাই। তো তাহলে অর্থাৎ পৃথিবীর প্রতিটা সে আসলে পলিসি তৈরি করেছে কার সাথে সে এটা থেকে মানে আউটকাম তুলে আনতে পারবে। তো আমাদের দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা আমাদের প্রথম যে কাজটা আমরা আমাদের এলাই বের করা, যে আমি কাজ এলাই হচ্ছে, বড় রাষ্ট্র কখনো এলাই হয় না, এটাই স্বাভাবিক, কারণ বড় রাষ্ট্রের কাজে হচ্ছে যে সে হচ্ছে ছোট মাছকে খেয়ে ফেলা। তো এটা ওই আমার এলাই না, ওর সাথে আমার হয়তো একটা নেগোসিয়েশন থাকতে পারে, দিচ্ছি নিচ্ছি একটা জিনিস, কিন্তু আমার এলাই হবে হচ্ছে যেই জায়গায় আমি রিয়েলি কিছু দিব এমনকি সে আমাকে আমার সাথেই থাকবে। সেটা হচ্ছে গ্লোবাল যে রেসপন্সিবিলিটি, যে আমি হচ্ছে এই যে ছোট, যে আমি এই যে এর আগেও যে একটা বিষয় বললাম যে আমার রেসপন্সিবিলিটি কীভাবে নিব, আমি তার উপকার করে রেসপন্সিবিলিটি নিব। 2 কাপ চা খাওয়াই আমি হচ্ছে তার রেসপন্সিবিলিটি নিব, যে দেখো আমি কিন্তু একটা রেসপন্সিবল একটা দেশ, আমার সেই ক্যাপাসিটি আছে, আমি দুজনকে 2টা কাপ চা খাওয়াইতে পারি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমার মনে হয় এখানে রাখি। ঠিক আছে, সালাম। জোরে তালি হয়ে যাক আমাদের আজকের এই বক্তা দিন।